আমরা তো ছুটি পেলেই বিভিন্ন দর্শনীয় স্থানে বেড়াতে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছেই কলকাতাতে আছে বহু দর্শনীয় স্থান। প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে আমাদের সিটি অব জয় বা তিলোত্তমা কলকাতাতেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান, যা আমরা খুব সহজেই এবং অল্প খরচেই ঘুরে নিতে পারি। আজ আমরা এই প্রতিবেদনে কলকাতার এরকম 15টি দর্শনীয় স্থান সম্বন্ধে আপনাদের জানাব। তবে একদিনে সবকটি জায়গা দেখা সম্ভব নয়। দুটি ভাগে ভাগ করে স্থানগুলিকে দেখানো হয়েছে, একটি ধর্মতলাকে কেন্দ্র করে এবং একটি নিউ টাউনকে কেন্দ্র করে। চলুন আমরা প্রথমেই ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করে আসি। এই অসাধারণ সুন্দর স্থাপত্যটি মধ্য কলকাতায় ময়দানের কাছে অবস্থিত। মার্বেল পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি ব্রিটিশ রাজত্বকালে 1906 থেকে 1921 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। 100 বছরের পুরনো এই স্থাপত্যটি শুধু কলকাতা নয়, সারা ভারতবর্ষের এক জাঁকজমকপূর্ণ স্মৃতিসৌধ। এই সৌধটি ইতালিয়ান রেনেসাঁ স্থাপত্যে তৈরি। মিউজিয়ামের ভেতরের দৃশ্য অসাধারণ এবং মনোমুগ্ধকর। আপনার সময় কোথা দিয়ে যে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই মিউজিয়াম প্রতি সোমবার বন্ধ থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে বাগানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর আপনি যদি বাগান এবং মিউজিয়াম দুটোই একসঙ্গে দেখতে চান তাহলে আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। 1847 খ্রিস্টাব্দে তৈরি হয় এই ক্যাথিড্রাল চার্চটি। সাদা রঙে সুবিস্তৃত এই সুন্দর চার্চটি গথিক স্থাপত্য শৈলী অনুযায়ী তৈরি। এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মন জয় করবেই। এটি একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশেই, সুতরাং ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে এলে এই চার্চটি দেখতে ভুলবেন না। বিড়লা প্ল্যানেটোরিয়াম। সেন্ট পলস ক্যাথিড্রালের ঠিক পাশেই অবস্থিত বিড়লা প্ল্যানেটোরিয়াম কলকাতার থিয়েটার রোড এবং চৌরঙ্গি রোডে ক্রসিংয়ে অবস্থিত এই তারামণ্ডল। প্রত্যেক দিন হিন্দি, বাংলা এবং ইংরাজিতে বিভিন্ন সময় তারামণ্ডল নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শো হয়। প্রত্যেকটা 30 মিনিটের এই প্রদর্শনীতে আপনি দেখতে পাবেন রাতের আকাশে ভার্চুয়াল ভ্রমণ, বিভিন্ন গ্রহ, তারা, তাদের পরিচয় ইত্যাদি নানা তথ্য। এখানে 30 মিনিটের এই প্রদর্শনী আপনার অপূর্ব লাগবে। আপনি ক্ষণিকের জন্য চলে যাবেন বহির এক জগতে। ইন্ডিয়ান মিউজিয়াম। মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোডে অবস্থিত এই সাদা রঙের সুবৃহৎ বাড়িটি পৃথিবীর 9ম প্রাচীন মিউজিয়াম এবং এশিয়ার সবথেকে প্রাচীন এবং বৃহত্তম মিউজিয়াম। সুবৃহৎ এই মিউজিয়ামের বিভিন্ন কক্ষে আছে ভারত সহ এশিয়ার প্রাচীন সব ঐতিহাসিক নিদর্শন ও জিনিসপত্র। এই মিউজিয়ামে বিরল সংগ্রহে আছে প্রাচীন জিনিসপত্র, বর্ম এবং অলঙ্কার, জীবাশ্ম, কঙ্কাল, মমি এবং মোগল আমলের বিভিন্ন চিত্রকর্ম। নেক্সট, আলিপুর জেল মিউজিয়াম। ইতিহাস এবং বিপ্লবীদের ওপর অত্যাচারের এক জ্বলন্ত নিদর্শন এই আলিপুর জেল। 1906 সালে তৈরি হওয়া এই জেলেই বন্দী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন, জওহরলাল নেহরুর মতো ব্যক্তিরা। এই মিউজিয়ামে এলেই সমগ্র জেল চত্বর জুড়েই দেখতে পাওয়া যাবে স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অত্যাচারের নিদর্শন। আমার আলিপুর জেল নিয়ে ডিটেলস ভিডিও আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন, তার লিংক আমি দিয়ে দিলাম।
কলকাতায় বেড়াতে এলে অবশ্যই ঘুরে নেবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। বাংলার নবজাগরণের একটি বিশেষ স্থানের অধিকারী ঠাকুর পরিবারের এই পৈতৃক ভিটে বাঙালি তথা সংস্কৃতি প্রেমী মানুষের কাছে এই বাড়িটি একটি তীর্থক্ষেত্র। সমগ্র বাড়ির সমস্ত ঘরের দেওয়ালে আছে নানা চিত্র, চতুর্দিকে ছড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নানা স্মৃতি। কলকাতায় আসবেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখবেন না, তা তো হয় না। আপনি অবশ্যই ঘুরে নেবেন এই ঠাকুর বাড়িটি। নেক্সট আমরা রেখেছি আলিপুর জুলজিক্যাল গার্ডেন, যাকে আমরা চিড়িয়াখানা হিসাবে জানি। ভারতের সব থেকে প্রাচীন চিড়িয়াখানা এটি। এটি কলকাতার জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলির মধ্যে একটি। এখানে শীতের সময় প্রচুর ভিড় হয়। আলিপুর জু এবার পালন করছে 150তম বর্ষ। এখানে এসে দেখা পাবেন বহু পশু পাখি, তার মধ্যে আছে বহু দুষ্প্রাপ্য পশু পাখিও। আপনি সামনে থেকে এইসব পশু পাখিকে দেখতে পাবেন। এখানে এসে সারাটি দিন যে কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। এই জুলজিক্যাল পার্কেরও ভিডিও লিংক আমি দিয়ে দিলাম, এখানে ডিটেলস সমস্ত কিছু আছে। প্রিন্সেপ ঘাট, জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই প্রিন্সেপ ঘাট, যেটি তৈরি হয় 1843 সালে। এটি কলকাতায় নির্মিত সব থেকে পুরনো একটি দর্শনীয় স্থান। ঐতিহ্যমণ্ডিত প্রাচীন কলকাতার নস্টালজিয়াকে ধরে রেখেছে এই প্রিন্সেপ ঘাট। এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুর সুন্দর একটি দৃশ্য দেখতে পাওয়া যায়। ইচ্ছে করলে এখানে আপনি নৌকো ভ্রমণও করতে পারেন। এখানে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। এতক্ষণ আমরা যে জায়গাগুলোর কথা বলছিলাম সেগুলো ধর্মতলাকে বেশ করে এবার আমরা কলকাতার পূর্ব দিকে অর্থাৎ নিউ টাউন ও সায়েন্স সিটিকে বেশ করে যে জায়গাগুলো দেখা যায় তাদের কথা বলবো। প্রথমেই বলি সায়েন্স সিটির কথা। ছোট বড় সবার অন্যতম পছন্দের জায়গা হলো এই সায়েন্স সিটি। ইএম বাইপাসের ধারে 45.6 একর জায়গা জুড়ে বিস্তৃত এই সায়েন্স সিটি এশিয়ার সব থেকে বড় সায়েন্স সেন্টার। এটি একটি বিজ্ঞান ভিত্তিক বা বিজ্ঞান কেন্দ্রিক পার্ক এবং বিজ্ঞান সংগ্রহশালা হিসেবে পরিচিত। এখানে এসে দেখতে পাওয়া যাবে বিজ্ঞানের নানা জাদু। এখানে এসে দেখতে পাবেন স্পেস থিয়েটার, ইভলিউশন অফ লাইফ, ডাইনামোশন হল, ইলিউশন ইত্যাদি। সায়েন্স সিটিতে রোপওয়ে চেপে সায়েন্স সিটির দৃশ্য উপভোগ করা যায়, তাই সায়েন্স সিটি দেখতেই হবে। ইকো পার্ক, ভারতবর্ষের সব থেকে বড় পার্ক, যেখানে আছে পৃথিবীর 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা এবং এমন অনেক জিনিস আছে যা ভারতবর্ষের আর কোথাও পাওয়া যাবে না। 194 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কে আছে 42 হেক্টর জলাভূমি, যেখানে আছে নানা ওয়াটার স্পোর্টসের আয়োজন। এই পার্কটি ঘুরে দেখতে কিন্তু সারাদিন লেগে যাবে, তাই হাতে সময় নিয়ে আসবেন। কি নেই এখানে! পৃথিবীর 7ম আশ্চর্য, দার্জিলিংয়ের ঘুম স্টেশন, বাটারফ্লাই পার্ক, নানা রকম বাগান, কত কি! এই পার্কে শীতকাল এবং গ্রীষ্মকালে ঘোরার টাইমিং আলাদা। এই ইকো পার্ক নিয়ে ডিটেলস ভিডিও আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। নিকো পার্ক, প্রায় 40 একর জায়গা নিয়ে সল্টলেকে তৈরি এই নিকো পার্ক। এটা প্র্যাকটিক্যালি একটি অ্যামিউজমেন্ট পার্ক। এই পার্কে মোট 35 রকমের মজাদার রাইডস আছে। সেই জন্য এই পার্কে ডিজনিল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল বলেও আখ্যা দেওয়া হয়। এই পার্কের এন্ট্রি ফিস একটু বেশি। পার্কের প্রবেশ মূল্য 400 টাকা। এই টিকিটেই 14টা ফ্রি রাইড আছে। বাকি রাইডগুলো করতে হলে
আপনাকে প্রত্যেক রাইডের জন্য আলাদা টিকিট কাটতে হবে? এই পার্কে আসতে হলে হাতে সারাদিন সময় নিয়ে আসবেন, সারাটা দিন আনন্দে কেটে যাবে। নিউ টাউনেই বিশ্ব বাংলা গেট থেকে সামান্য দূরে টাটা ক্যান্সার রিসার্চ সেন্টারে উল্টো দিকে গড়ে উঠেছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে TU-142M নামে একটি এয়ারক্রাফট প্রদর্শিত হয়। সোভিয়েত রাশিয়ায় তৈরি এই যুদ্ধ বিমানটি একটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট। এই এয়ারক্রাফটটি 29 বছর ধরে ইন্ডিয়ান নেভির হয়ে কাজ করে। এই এয়ারক্রাফটটি পৃথিবীর অন্যতম বৃহৎ এবং প্রাচীন। এর ভেতরে একটা সুন্দর মিউজিয়াম আছে, সেটি দেখতে ভুলবেন না। ভেতরে একটি সুন্দর পার্কও আছে। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 30 টাকা। নেক্সট, বিশ্ব বাংলা গেট। এটি আসলে একটি ঝুলন্ত রেস্টুরেন্ট। ভারতবর্ষে কোথাও এরকম রেস্টুরেন্ট খুঁজে পাওয়া মুশকিল, তাই পারলে এখানে একবার অবশ্যই ঘুরে যাবেন। এত উঁচু থেকে বসে খাবার পাশাপাশি গোটা নিউ টাউনকেও দেখতে পাওয়া যাবে। এখানে প্রবেশ মূল্য মিনিমাম 500 টাকা। তার সঙ্গে অবশ্যই কিছু খাবারের দাম ধরা আছে। তবে আপনি ইচ্ছে করলে ওপরে উঠে 45 মিনিটের জন্য রেস্টুরেন্টটি ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে কেবলমাত্র অনলাইনে আপনাকে 100 টাকার টিকিট কাটতে হবে। আর সেক্ষেত্রে সারাদিনের সময়টা নির্দিষ্ট, বিকেল 5টা থেকে 5:45। 14 নম্বরে আমরা ময়দানকে রেখেছি, যাকে কলকাতার ফুসফুসও বলা হয়। গোটা কলকাতার মধ্যে একমাত্র ফাঁকা সবুজ জায়গা, যেখানে চারিদিকে আছে প্রচুর গাছপালা, যেখান থেকে দেখতে পাওয়া যায় বহু বিখ্যাত স্থাপত্য ও কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং। এখানে এসে এই স্নিগ্ধ পরিবেশে বেশ কিছুটা সময় কাটানো যায়। কলকাতার মধ্যে না হলেও হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ঠিক পাশেই আছে রেল মিউজিয়াম। ওটি আমার খুব পছন্দের জায়গা। ভারতীয় রেলের শুরু থেকে এখন পর্যন্ত যে বিবর্তন হয়েছে তা ওখানে গেলে আপনি খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। এখানে দেখতে পাওয়া যায় বিভিন্ন সময় ভারতীয় রেলের ব্যবহৃত ইঞ্জিন, বগি, বিভিন্ন যন্ত্রপাতি, সিগন্যালিং সিস্টেম, সমস্ত কিছু। ওখানে গিয়ে কিছুক্ষণের জন্য আপনি চলে যেতে পারেন অতীতে। কলকাতা এসে অবশ্যই একবার হাওড়া ব্রিজ দেখে নেবেন। কোনো রকম নাটবোল্ট ছাড়া বানানো এই হাওড়া ব্রিজ, যা তৈরি করেছিলেন ব্রিটিশরা আজ থেকে বহু বছর আগে। কলকাতায় এরকম অনেক জায়গা আছে যা স্বল্প সময়ের পরিসরে এই প্রতিবেদনে দেওয়া সম্ভব হলো না। আপনাদের পছন্দের জায়গা কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব পরে এই জায়গাগুলি নিয়ে ভিডিও করার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।